একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। পৌরনীতি ও সুশাসন অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সাকিনা আহমেদ, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙামাটি, পার্বত্য জেলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের দশম অধ্যায় থেকে নাগরিক সমস্যা ও আমাদের করণীয় অধ্যায় থেকে খাদ্যে ভেজাল বা ফুড অ্যাডাল্টারেশন এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে খাদ্য ভেজালের ধারণা আর খাদ্যে ভেজাল দেওয়ার পেছনে যে কারণগুলো আছে সেই কারণগুলো নিয়ে আলোচনা করব। তো আসলে মানুষের যে মৌলিক চাহিদাগুলো বা অত্যাবশ্যকীয় যে উপাদান মানুষের জীবন ধারণের জন্য, তার মধ্যে খাদ্য হচ্ছে অন্যতম। তো মায়ের গর্ভে যখন একটি শিশুর জন্মের প্রক্রিয়া শুরু হয়, তখন থেকে পরবর্তীকালে বেড়ে ওঠা এবং মৃত্যু পর্যন্ত মানুষের জন্য খাবার প্রয়োজন। তো সৃষ্টির আদিকাল থেকে চলছে মানুষের খাবারের পেছনে অবিরাম ছুটে চলা। শুধু বেঁচে থাকার জন্যই নয়, মানুষের দেহ এবং মনের সুষ্ঠু বিকাশ নির্ভর করে আসলে খাদ্যের উপর। যে খাদ্য মানুষের শক্তির উৎস এবং বেঁচে থাকা ও বেড়ে ওঠার প্রধান উপাদান, তাতে ভেজাল মেশালেই আবার তা বিষে পরিণত হয়। খাদ্যের মধ্যে মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ উপাদান মেশানোকে খাদ্যে ভেজাল হিসেবে আখ্যায়িত করা যায়। বর্তমান সময়ে বাংলাদেশের শহরাঞ্চলের নাগরিকরা খাদ্যে ভেজাল নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন, কারণ তারাই খাদ্যে ভেজালের মুখোমুখি হন সবচেয়ে বেশি। বাংলাদেশে বিশুদ্ধ খাদ্য আইন নামে একটি আইন রয়েছে। সে আইন অনুযায়ী খাদ্য বলতে বোঝায় যে কোনো ধরনের ভোজ্য তেল, মাছ, মাংস, ফল অথবা সবজি বা এমন কিছু যা খাবার হিসেবে ব্যবহার করা হয়। খাবার পানীয়কেও এখানে খাদ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ আইনে খাদ্যে ভেজাল বলতে বোঝানো হয়েছে যদি এর মান কমানোর জন্য কোনো উপাদান এতে যোগ করা হয়, এছাড়াও যে উপাদান ব্যবহার করার কথা তার পরিবর্তে অন্য কোনো উপাদান যদি ব্যবহার করা হয়, কিংবা ক্ষতিকর কোনো রাসায়নিক দ্রব্যাদি বা রং মেশানো হয়, তাহলে সেটাকে আমরা খাদ্যে ভেজাল দেওয়া হয়েছে বলে গণ্য করব। সাধারণত খাদ্যে ভেজাল বিষয়টি দুইভাবে সম্পাদন হয়ে থাকে বা সম্পন্ন হয়ে থাকে, যথা: 1. অসাবধানতাবশত বা অনিচ্ছাকৃত। এটি সাধারণত জ্ঞান ও দায়িত্ব সচেতনতার অভাবে হয়ে থাকে। অসাবধানতাবশত ভেজাল এর একটি প্রকৃষ্ট উদাহরণ হলো ফসলে পোকামাকড় নিয়ন্ত্রণ করতে বেহিসাবি বা অসচেতনভাবে কীটনাশক ব্যবহার করা। এতে অনেক সময় উৎপাদিত ফসল ভেজালযুক্ত হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে ইচ্ছাকৃত। অধিক মুনাফা লাভের আশায় খাদ্যের সাথে নিম্নমানের খাবার বা খাদ্য নয় এমন বস্তু মেশানো হয়। ইচ্ছাকৃত ভেজালটি সবচেয়ে ক্ষতিকর। অধিক মুনাফার প্রতিযোগিতায় অনেক সময় এমন সব রাসায়নিক দ্রব্যাদি খাদ্যে মেশানো হয় যা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তো খাদ্যে ভেজালের কারণ, কজেস অফ ফুড অ্যাডাল্টারেশন। তো খাদ্যে ভেজালের পেছনে যে কারণগুলো রয়েছে সেগুলো হচ্ছে খাদ্যের স্বাদ বা ফ্লেভার বাড়াতে বা খাদ্যকে খুব বেশি আকর্ষণীয় মুখরোচক করার জন্য খাদ্যে ভেজাল মেশানো হয়। তাছাড়া গুণগত মানের দিক দিয়ে অনেক খাদ্য খারাপ হলেও তাকে খাবার যোগ্যভাবে উপস্থাপন করতেও খাদ্যে ভেজাল মেশানো হয়। আর এসবের পেছনেই রয়েছে অধিক মুনাফা লাভের আকাঙ্ক্ষা বা লিপ্সা। আমাদের দেশে সাধারণত খাদ্যের পচন ঠেকাতে ক্ষতিকারক কিছু রাসায়নিক দ্রব্য প্রয়োগ করা হয় বেশি মাত্রায়। তাছাড়া ফলমূল তাড়াতাড়ি পাকাতেও ক্ষতিকর দ্রব্যের ব্যবহার হয়ে থাকে। তবে সব কিছুর মূল কথা হলো, কিছু অসাধু ব্যবসায়ীদের পকেট ভারী করার প্রধান উপায় হলো খাদ্যে ভেজাল মেশানো এবং ক্ষতিকর রাসায়নিক দ্রব্য প্রয়োগ করা।
সাধারণত ক্রেতা যেমন পণ্যের মান সম্পর্কে সচেতন হওয়াকে গুরুত্ব দেয় না, তেমনি নিয়ন্ত্রক সংস্থাগুলো এ ব্যাপারে মনোযোগী নয়। এই দুর্বলতাও ব্যবসায়ীদেরকে খাদ্যে ভেজাল মেশাতে উৎসাহিত করে। রাসায়নিক দ্রব্যের ব্যবহারের ফলে অসাধু ব্যবসায়ীরা একচেটিয়া মুনাফা করে যাচ্ছেন, যার ক্ষতিকর প্রভাব পড়ছে প্রকৃত ব্যবসায়ীদের ওপর, যারা সৎ উপায়ে ব্যবসার চেষ্টা করছেন। দ্রুত পাকানো আর পচন রোধের ওষুধ দেয়া খাবারের সাথে অসম প্রতিযোগিতায় টিকতে না পেরে তারা হয় বিরাট লোকসানের বোঝা কাঁধে নিয়ে ব্যবসা গুটিয়ে ফেলেছেন, অথবা সময়ের স্রোতে ভেসে নিজেরাও ভেজালের কারবারে যুক্ত হচ্ছেন। খাদ্যে ভেজাল মিশ্রণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অনেক ক্রেতা ও বিক্রেতার তেমন কোনো ধারণা নেই। অজ্ঞানতা ও অশিক্ষার ফলেই দিন দিন খাদ্যে ভেজাল মিশ্রণের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। খাদ্যের ফ্লেভার বাড়াতে বা এর দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে যেসব ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় তা অসাধু ব্যবসায়ীদের খাদ্য ব্যবসায়ীরা খুব সহজেই হাতের নাগালে পেয়ে যায়। নিয়ন্ত্রণহীন রাসায়নিক দ্রব্যের ব্যবসা ও এগুলোর ব্যবহারে কর্তৃপক্ষের নজরদারির অভাবে খাদ্যদ্রব্যে খুব সহজেই বিষ মিশ্রিত হয়ে যাচ্ছে। শিল্প গ্রেড ক্যালসিয়াম কার্বাইডে বিষাক্ত আর্সেনিক ও ফসফরাস রয়েছে, যা সুস্থ ফলকে বিষময় ফলে রূপান্তরিত করে। কৃষি মন্ত্রণালয় কৃষিতে কীটনাশক পরিমাণ মতো ব্যবহারের অনুমোদন দিলেও মাঠে কী হচ্ছে তা যথাযথভাবে নজরদারি করা হচ্ছে না। কৃষকদের সচেতনতার অভাবে অনেক ক্ষেত্রেই অতিরিক্ত কীটনাশক যেমন ব্যবহার করা হয়, তেমনি কীটনাশক ব্যবহারের একটি নির্দিষ্ট সময় পর শস্য বা ফল বাজারে নেওয়ার কথা থাকলেও সে পর্যন্ত অপেক্ষা করা হয় না। এর পেছনেও কাজ করে অর্থলিপ্সা। গুণগত মানের চেয়ে নিজের স্বার্থ সিদ্ধির চিন্তা ও প্রচেষ্টা এখানে বেশি প্রাধান্য পেয়ে থাকে। তো জনস্বাস্থ্যের ওপরে এই যে খাদ্যে যে ভেজাল দেওয়া হচ্ছে তার কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে। তো জনস্বাস্থ্যের ওপর এই খাদ্যে ভেজালের কী কী প্রভাব রয়েছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। তো আমাদের সুস্থতা এবং সুস্বাস্থ্যের জন্য আসলে খাদ্য প্রয়োজন। খাদ্য ছাড়া কিন্তু আমরা কোনো প্রাণী বেঁচে থাকতে পারি না। তো সে খাদ্য হতে হবে অবশ্যই পুষ্টিকর এবং বিশুদ্ধ। কিন্তু বিষাক্ত কেমিক্যালযুক্ত খাদ্য খেয়ে আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। খাদ্যে ভেজালে রয়েছে স্বল্প মেয়াদি ও দীর্ঘমেয়াদি ভয়ঙ্কর প্রভাব। গর্ভবতী মা ও শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে সবচেয়ে বেশি। বিভিন্ন ধরনের নতুন নতুন রোগ ক্রমাগত বেড়েই চলেছে। বিষাক্ত কেমিক্যাল শরীরে স্থায়ী স্ট্রেসের সৃষ্টি করে। বিভিন্ন ধরনের নতুন নতুন রোগ ক্রমাগত বেড়েই চলছে। কেমিক্যালযুক্ত খাদ্যের দরুন নষ্ট হচ্ছে আমাদের শরীরের অত্যাবশ্যকীয় অঙ্গ, যেমন লিভার, কিডনি, হৃৎপিণ্ড, ফুসফুস, চোখ, কান ইত্যাদি। মানুষ প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, ব্লাড ক্যান্সার, কিডনি ফেইলিওর, হৃদরোগ, অ্যানিমিয়া ইত্যাদি রোগে। খাদ্যে অরুচি, ক্ষুধামন্দা, গ্যাস্ট্রিক, আলসার, পাকস্থলী, অন্ত্রনালীর প্রদাহ ইত্যাদি এখন নিত্য নৈমিত্তিক সমস্যা। বন্ধ্যাত্ব, হাবাগোবা বা বিকলাঙ্গ শিশুর জন্ম হওয়া, শিশুর শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়া সহ নানাবিধ সমস্যার জন্য ভেজাল খাবার একটি অন্যতম কারণ। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার FAO এর তথ্য মতে বাংলাদেশে প্রতি বছর ৪৫ লক্ষ লোক খাদ্যে বিষক্রিয়ার কারণে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে। জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত সারা দেশের ২১,৮৬০টি খাদ্যপণ্যের নমুনা পরীক্ষায় ৫০% পণ্যে ভেজাল পাওয়া গেছে। বর্তমানে এই পরিস্থিতি আরও ভয়াবহ। ভেজাল খাদ্য খেয়ে অসুস্থ হওয়া জটিল রোগের চিকিৎসায় দেশের বাইরে চিকিৎসার ফলে প্রচুর অর্থ খরচের কারণে সংশ্লিষ্ট পরিবার হুমকির মধ্যে পড়ছে। মারাত্মক এসব রোগের চিকিৎসা অনেক ব্যয়বহুল। অনেক ক্ষেত্রে চিকিৎসা করে লাভ হয় না। অকারণে প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে চিকিৎসার প্রয়োজনে। কাজেই জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতির পাশাপাশি ব্যাপক চাপ বাড়ছে অর্থনীতির উপর।
তো এই যে খাদ্যে ভেজাল দেওয়ার যে প্রভাব আমরা দেখতে পেলাম, খাবারের এইসব ভেজাল খাদ্য খেয়ে জনস্বাস্থ্যের উপর যেসব প্রভাব পড়ে থাকে, তো এই খাদ্যে ভেজালের কিছু শাস্তিমূলক ব্যবস্থা বা এই খাদ্যে ভেজালের কিছু আইনি প্রতিকার রয়েছে। আইনগতভাবে খাদ্য ভেজালকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তো সেগুলো আমরা একটু দেখি। খাদ্যে ভেজালের যে আইনগত প্রতিকার রয়েছে সেটা হচ্ছে খাদ্যে ভেজাল ঠেকানোর জন্য এবং সাধারণ মানুষের জীবন ও স্বাস্থ্য ঝুঁকি কমাতে প্রথমত প্রয়োজন যথাযথ আইনের প্রয়োগ। আইন প্রয়োগ এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করার মাধ্যমে এই অপরাধ কমানো সম্ভব বা প্রশমিত করা সম্ভব। নিরাপদ খাবার তৈরি, বিপণন ও বিক্রি এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য বাংলাদেশে বেশ কয়েকটি আইন রয়েছে। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন 1956, বিএসটি আইন সংশোধিত আইন 2003, বিশুদ্ধ খাদ্য সংশোধিত আইন 2005, মোবাইল কোর্ট অর্ডিন্যান্স 2009, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009, বাংলাদেশ বিশুদ্ধ খাদ্য সংশোধিত আইন 2005-এ মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক দ্রব্য যেমন ক্যালসিয়াম কার্বাইড, ফরমালিন, কীটনাশক, ডিডিটি, পিসিবি তেল বা বিষাক্ত রং খাদ্যে ব্যবহার এবং ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক দ্রব্য যেমন ক্যালসিয়াম কার্বাইড, ফরমালিন, কীটনাশক, ডিডিটি, পিসিবি তেল বা বিষাক্ত রং মেশানো খাদ্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি খাদ্য ভেজাল নির্মূলে প্রতিটি জেলা এবং মেট্রোপলিটন এলাকায় এক বা একাধিক বিশুদ্ধ খাদ্য আদালত স্থাপনের বিধান রয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 42 ধারা অনুযায়ী মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কোনো দ্রব্য কোনো খাদ্যপণ্যের সাথে মিশ্রণ নিষিদ্ধ করা হয়েছে। কোনো ব্যক্তি যদি উক্তরূপ দ্রব্য কোনো খাদ্য পণ্যের সাথে মিশ্রিত করে তাহলে তাকে 3 বছরের কারাদণ্ড বা অনধিক 2 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। নিরাপদ খাদ্য আইন 2013, বর্তমান বাংলাদেশ সরকার খাদ্যে ভেজাল রোধে নিরাপদ খাদ্য আইন 2013 জাতীয় সংসদে 2013 সালে 7 অক্টোবর পাশ করে। 1959 সালের পিওর ফুড অধ্যাদেশ রহিত করে এ আইন প্রণয়ন করা হয়েছে। 2015 সালের 1 ফেব্রুয়ারি থেকে আইনটি কার্যকর করা হয়েছে। এ আইনের আওতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নামে একটি সংস্থা গঠন করার বিধান রয়েছে। এ আইনে অপরাধ ভেদে সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড বা 10 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া সর্বনিম্ন 6 মাসের কারাদণ্ড কিংবা 1 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। একই অপরাধ দ্বিতীয়বার করলে সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড বা 20 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান এবং সর্বনিম্ন 1 বছর কারাদণ্ড বা 4 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। নিরাপদ খাদ্য আইনে মানবদেহের জন্য ক্ষতিকর অথবা বিষক্রিয়া সৃষ্টিকারী রাসায়নিক দ্রব্য বা তার প্রতি উপাদান কিংবা বস্তু যেমন ক্যালসিয়াম কার্বাইড, ফরমালিন, সোডিয়াম সাইক্লোমেট, কীটনাশক বা বালাইনাশক, সুগন্ধি ইত্যাদি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ভেজাল, নিম্নমান, মেয়াদ উত্তীর্ণ খাদ্য বা উপকরণ বিক্রির উদ্দেশ্যে উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ বা বিক্রি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এছাড়া রোগাক্রান্ত ও পচা মাছ, রোগাক্রান্ত ও মৃত পশু পাখির মাংস, নষ্ট ডিম বা দুধ দ্বারা কোনো খাদ্যদ্রব্য কিংবা খাদ্য উপকরণ প্রস্তুত, সংরক্ষণ বা বিক্রিও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। বিধিমালায় বলা হয়েছে কোনো ব্যক্তি আইনে অআমলযোগ্য অপরাধ করলে তা সংশোধনে 30 দিনের সময় দেয়া হবে। এ নির্দেশ পালনে কোনো ব্যক্তি ব্যর্থ হলে তার বিরুদ্ধে 3 লাখ টাকা পর্যন্ত প্রশাসনিক জরিমানা আরোপের বিধান রাখা হয়েছে। তবে আমলযোগ্য অপরাধ হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপযুক্ত আদালতে মামলা করার জন্য কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন।
বিধিমালা অনুযায়ী ভেজাল খাদ্য জব্দ করবেন পরিদর্শক বা কর্তৃপক্ষ, নির্ধারিত কর্মকর্তা, আর প্রশাসনিক ব্যবস্থা নেবেন কর্তৃপক্ষ থেকে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা। এক্ষেত্রে পরিদর্শক নিয়োগ ও দায়িত্ব প্রদানের এখতিয়ার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের। খাদ্যে ভেজালের প্রতিকার হিসেবে আর যে সকল পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলো হচ্ছে নিরাপদ খাদ্য আইনের আওতায় গঠিত কর্তৃপক্ষের সাথে ভেজাল বিরোধী বা খাদ্যের রাসায়নিক ব্যবহারের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনাকারী অন্য সরকারি সংস্থা ও পরীক্ষাগারের কাজের সমন্বয় ঘটাতে হবে। পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা BSTI, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের জনবল বৃদ্ধি এবং কারিগরি দক্ষতা বৃদ্ধির দিকে সরকারকে মনোযোগ দিতে হবে। 2. খাদ্যে রাসায়নিক দ্রব্যাদি মেশানোর সাথে জড়িত ও রাসায়নিক দ্রব্যাদিযুক্ত খাদ্য বিক্রয়কারীদের মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড প্রদানই যথেষ্ট নয়, এদের বিরুদ্ধে স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974-এর 25 গ ধারা প্রয়োগ করা যেতে পারে। এ আইনের 25 গ ধারায় খাদ্যে ভেজাল দেওয়ার জন্য কিংবা মেয়াদ উত্তীর্ণ বা ভেজাল খাবার বিক্রয়ের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। তারপরে 3. নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা এবং বিদ্যমান আইনসমূহ কঠোরভাবে প্রয়োগ করা। 4. জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে খাদ্যে বিষ বা ভেজাল রোধে কোনো রকম বৈষম্য বা রাজনৈতিক বিবেচনা ছাড়াই আইন প্রয়োগে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। 5. খাদ্যে বিষ মেশানোর সাথে জড়িত প্রতিষ্ঠানকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা। 6. পণ্য আমদানি পর্যায়ে NBR ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কর্তৃক ফরমালিন সহ অন্যান্য রাসায়নিক দ্রব্যাদি পরীক্ষা করা। এ লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও তাদের প্রশিক্ষণ প্রদান করা। 7. গণমাধ্যমে প্রচারণার মাধ্যমে ব্যবসায়ী ও ভোক্তাদের ফরমালিন ও অন্যান্য রাসায়নিক দ্রব্যাদি অপপ্রয়োগের বিষয়ে সচেতন করা এবং স্বাস্থ্য বিপর্যয়ের দিকগুলো তুলে ধরা। 8. খাদ্যের বিষমুক্ততা নিশ্চিত হয়ে গণমাধ্যমে খাদ্য সামগ্রীর বিজ্ঞাপন প্রচার করার অনুমতি দেয়া। 9. বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সহায়তায় সরকারিভাবে 22 কোটি টাকা ব্যয়ে খাদ্যের রাসায়নিকের পরিমাণ চিহ্নিত করার জন্য স্থাপিত পরীক্ষাগারটির জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় জনবল নিয়োগপূর্বক তা চালু করা। খাদ্যে ভেজাল প্রতিরোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা, সাবধানতা এবং ব্যবসায়ী কর্মচারীদের সততার কোনো বিকল্প নেই। তাই প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া দেশের স্বার্থে খাদ্যে ভেজাল আর ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য প্রয়োগ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিয়মিত তথ্যভিত্তিক প্রচারণা চালাতে পারে। সমাজের সকল স্তর থেকে সচেতনতার পাশাপাশি প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে, তাহলেই দেশের আপামর জনসাধারণের জন্য পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে। আর এর মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী, কর্মঠ ও দক্ষ জাতি গঠন সম্ভব হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ক্লাসটি মনোযোগ সহকারে শুনেছো বা দেখেছো। তো সবার প্রতি শুভ কামনা জানিয়ে, সবার সুস্থতা এবং নিরাপদ জীবন কামনা করে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ।